নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে। আজকের নিবেদন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা অদল বদল। সৈয়দ মুস্তাফা সিরাজ জন্ম 14ই অক্টোবর 1930 সালে। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে ইনি জনপ্রিয়। কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য। তারপরে আনন্দমালার সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লিখতে শুরু করে কিশোরদের জন্য কর্নেল কাহিনী। এছাড়া শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন ছোটদের অনেক গল্প। বহুদিন তিনি আনন্দবাজার পত্রিকার সাথে যুক্ত ছিলেন। বেতারের জন্য অনেক নাটকও লিখেছেন এক সময়। অলিক মানুষ উপন্যাসটির জন্য পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার। 4 সেপ্টেম্বর 2012 সালে তার মৃত্যু হয়। আমরা তারই লেখা একটি ছোট গল্প আজ আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা অদল বদল। রোজ ভোরবেলা পার্কে কিছুক্ষণ বেড়ানো হরিপদবাবুর বহুদিনের অভ্যেস। পার্কটা বেশ বড়, কিন্তু হাঁটা চলার পর যে একটু বসবেন কোথাও, তার কিন্তু সহসা উপায় নেই। এইখানে ওইখানে যত বেঞ্চ আছে, কখন সবগুলো ভর্তি হয়ে গেছে। ঘাসের মধ্যে বসারও বিপদ আছে। ছেলে পুলেদের যা পায় তারা, কে কখন ঘাড়ে এসে পড়ে কে জানে। তার থেকে বড় বিপদ ওদের ফুটবল, যেন এক একটা কামানের গোলা। তিতি বিরক্ত হরিপদ অগত্যা দক্ষিণ পূর্ব কোণে বকুল গাছটার দিকে যান। বকুলতলায় এক টুকরো কালো পাথর পড়ে থাকতে দেখেছিলেন, কিন্তু আশ্চর্য, কখন পাথরটাও দখল হয়ে গেছে। হোতকা মোটা মাথায় টাক আর মুখে খোঁচা খোঁচা দাড়ি, চ্যাপটা নাক আর কুতকুতে চোখ নিয়ে একটা লোক আরামে বসে আছে। যেই দিনই যান দেখেন রোজ লোকটা তার পৌঁছানোর আগে গিয়েই সেই আসনটা দখল করে বসে আছেন। জায়গাটা যে খুব বেশি সুন্দর তা কিন্তু না, একটু নিরিবিলি, এই যা। ওই দিকটাতে বলের ঘা খাওয়ার রিস্কটা নেই। ওইখানটা বসে আর কিছু না হোক রেলগাড়ি দেখতে পাওয়া যায়। রেলগাড়ি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে হরিপদবাবুর। মনে মনে কোন কোন মুল্লুক চলে যাওয়া যায়। কখনো রেলগাড়ির চাকা ছড়া বলে, টিকিট বাবুর কত টাকা, টিকিট বাবুর কত টাকা, টিকিট বাবুর কত টাকা। ছেলেবেলার কত কথা মনে পড়ে যায়। শেষটায় কিন্তু জেদ চড়ে গেল হরিপদবাবুর। আগে ভাগে গিয়ে বকুলতলার পাথরে আসনটা তার দখল করা চাই। সেই দিন ভোরের আগেই বিছানা থেকে উঠে পড়লেন। ঘড়ির কাঁটায় তখন ঠিক 4টে। আবছা আধার লেগে আছে ঘরবাড়ির গায়ে। আশপাশে কুয়াশা ভর্তি। রাস্তায় কদাচিৎ চাপা শব্দে চলে যাচ্ছে একটা একটা করে মোটর গাড়ি। তখনই কিন্তু গাড়িগুলোর হেডলাইট জ্বলছে। হরিপদবাবু পার্কে ঢুকে হন্ততন্ত হয়ে এগিয়ে গেলেন সেই বকুলতলার দিকে। বকুলতলা ঝুপসি হয়ে আছে আধারি কুয়াশায়। ঘাসে শিশির চকচক করছে। পাথরটা খালি পড়ে আছে। হরিপদবাবু সিংহাসন দখল করার আনন্দে বসে পড়ল তার ওপর। পাথরটা ঠান্ডা বটে, কিন্তু তাতে কিছু আসে যায় না। হরিপদবাবু খুশিতে বসে 2 পা দুলাতে লাগলেন, এমনকি গুনগুন করে গানও গাইতে লাগলেন। আস্তে আস্তে কালচে রং ধূসর হতে লাগলো, তারপর ধীরে ধীরে সাদা হলো। 1-2 জন করে লোক এসে পার্কে ভিড় করলো।
কেউ ধুকুর ধুকুর করে দৌড়চ্ছে, কেউ কেউ যোগব্যায়ামেও বসে গেছে, কেউ আবার কুকুর নিয়ে এদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছে। বেঞ্চগুলোতে বুড়োরা এসে বসে পড়েছে। তারপরেই ছেলেপুলেদের পায়ে তারা শুরু হয়েছে ফুটবল নিয়ে। হরিপদবাবু তেমনি বকুলতলায় নিরিবিলি বসে গুনগুন করছেন আর ঠ্যাং দোলাচ্ছেন। কতক্ষণ পরে আনমনোভাবে মাথায় হাত বুলাতে গিয়ে চমকে উঠলেন। তার কি, তার মাথা ভর্তি এক রাশ পাকা চুল ছিল। চুলগুলো কোথায় গেল? বারবার হাত ঘষেও চুলের পাত্তা পেলেন না। চামড়ায় হাত পড়ছে। তার মানে হঠাৎ তার মাথায় টাক পড়ে গেল নাকি? অবাক হয়ে মাথায় আঙুল ঠুকলেন, আরও চমকে গেলেন। সর্বনাশ, তার মাথা ভর্তি টাক যে! তারপর হাতটা গালে ঘষে ঘাবড়ে গেলেন। প্রতিদিন দাড়ি কামানোর অভ্যেস, পার্ক থেকে ফিরেই দাড়ি কামান। কালকেও কামিয়েছেন। 24 ঘন্টার মধ্যে এত দাড়ি গোপের জঙ্গল হওয়াটা তো অসম্ভব। অথচ কিন্তু ব্যাপারটা গজিয়েছে। প্রচণ্ড আতকে উঠে হরিপদবাবু টের পেলেন তার গায়ের ঢিলে ঢালা পাঞ্জাবিটা আঁটো হয়ে গেছেন। চটি জুতোয় পা দুটো আর ঢুকছে না। এইটা তো ভারী সাংঘাতিক ব্যাপার। আঙুল ফুলে কলা গাছ ব্যাপার কি একেই বলে? হতবুদ্ধি হয়ে বসে আছে হরিপদবাবু। এমন সময় লাঠি টুকটুক করে পাশ দিয়ে একজন ভদ্রলোক যেতে যেতে হঠাৎ প্রশ্ন করলেন, তা বহম্বল বাবু যে আছেন কেমন? বহুদিন তো দেখা শোনা নেই। বাইরে কোথাও গেছিলেন বুঝি? হরিপদবাবু খাপ্পা হয়ে গেলেন। বহম্বল বাবু কে মশাই? আমি তো হরিপদ তালুকদার। চিরকাল থিয়েটারে অ্যাক্টিং করে এখনো অভ্যেসটা ছাড়েননি দেখছি ভম্বল বাবু। তাই আপনার জামাই বাবাদের খবর কি? শুনেছিলুম ওই পুলিশের নাকি। আচ্ছা, তো কি যা তা বলছেন আপনি? আমার তো মেয়েই নেই, আবার জামাই আসছে। হ্যাঁ, ওতে লজ্জার কি আছে ভম্বল বাবু? পুলিশ কাউকে ধরলেই তো সে আর চোর হয়ে যায় না। আদালত তাতে কি করতে? হরিপদবাবু আর বরদাস্ত করতে পারলেন না। তার জামাই নেই, যদি দৈবাত থাকেও তাকে চুরির দায় পুলিশ ধরত, কথাটা ভাবতেও তার মাথায় রক্ত উঠে যায়। কথা না বাড়িয়ে তক্ষুনি হন্ততন্ত হয়ে কেটে পড়লেন। ভদ্রলোক অবাক হয়ে দাঁড়িয়ে থাকল। পার্ক থেকে বেরোবার মুখে আরেক ভদ্রলোক তাকে দেখে বললেন, আরে বহম্বল যে। হরিপদবাবু কটমট করে তার দিকে তাকিয়ে জোরে হাঁটতে লাগলেন। পেছনের ভদ্রলোক তখনও বলে চলেছে, আরে ও ভম্বলদা, এই যে ও ভম্বলদা, আরে হলো কি বলবে তো? কোনো দিকে না তাকিয়ে হরিপদবাবু গলির রাস্তায় এসে পৌঁছালেন। তারপর নিজের বাড়ির দরজায় কলিং বেলের বোতাম টিপলেন। ততক্ষণে তিনি আরও টের পেয়েছেন যে তার গায়ে প্রচণ্ড জোরও এসে গেছে, কিন্তু বুকটা ঢিপঢিপ করে কাঁপছে। একটা দারুণ গণ্ডগোল নিশ্চয়ই ঘটে গেছে। দরজা খুলে তার প্রিয় রাঁধুনি এবং চাকর হারু গম্ভীর গলায় বলল, কাকে চাই? কাকে চাই কিরে বেটার ছেলে? ভান খেয়েছিস নাকি সাত সকালে? তারপর হারুকে ঠেলে দিয়ে ঘরের ভেতরে ঢুকে গেলেন। হারু হইচই করে উঠল। আচ্ছা, অভদ্র লোক তো আপনি! গায়ের জোরে একটা পরের বাড়িতে ঢুকে পড়লেন এইভাবে? আরে আরে, ও ও ও কি, কোথায় যাচ্ছেন? হরিপদ সোজা নিজের ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আঁতকে উঠলেন। রোজ পার্কের বকুলতলায় পাথরের ওপরে যেই লোকটাকে বসে থাকতে দেখেছেন, সেই লোকটাই বটে। হরিপদবাবু তার শরীরটা নিয়ে বাড়িতে ফিরেছে, কিন্তু তাহলে তার নিজের শরীরটা গেল কোথায়? সেটাই কিন্তু সমস্যা। আর ছ্যা ছ্যা, এমন বিচ্ছিরি নাক থাকতে আসে মানুষের। হারু ততক্ষণে পাড়া মাথায় করে চেঁচাচ্ছে, ডাকাত! ডাকাত পড়েছে বাড়িতে! ডাকাত! যে এমন জোর করে শোয়ার ঘরে ঢুকে সে নিশ্চয়ই ডাকাত। হরিপদবাবু আয়নার সামনে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে।
ভেবে কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। পার্কে বেড়াতে গেলেন হরিপদ বাবু হয়ে, ফিরে এলেন হতচ্ছাড়া ভোম্বল বাবু হয়ে, যিনি নাকি একসময় থিয়েটারে অ্যাক্টিং করতেন, আর যার জামাই লোকটা চোর না হয়ে যায় না। কি সর্বনাশী কাণ্ড রে বাবা! তার চেয়ে সর্বনাশী কাণ্ড যে ঘটতে চলেছে সেটা ঠাওর হলো পাড়ার লোকের হইচইতে। তার মধ্যে হারু এনতার চেঁচাচ্ছে, সব লুট হয়ে গেল রে, সব লুট হয়ে গেল। সাহসী ছেলেরা লাঠি সোটা নিয়ে বাড়িতে ঢুকছে দেখেই হরিপদবাবুর বুদ্ধি খুলে গেল। দড়াম করে দরজায় খিল এঁটে দিল। দরজার বাইরে ছেলেগুলো হল্লা করছে, কেউ কেউ আবার দরজায় ধাক্কাও দিচ্ছে। হরিপদবাবু ভেতর থেকে শাসিয়ে বললেন, সাবধান, আমার কাছে কিন্তু বোমা আছে, সবাইকে একবারে উড়িয়ে দেব। ছেলেগুলো ভয় পেয়ে গেল। বয়স্করা বলল, এই শুনে আয়, শুনে আয়, পুলিশ আসছে, শুনে আয় বাবা। পুলিশের কথা শুনে হরিপদবাবুর বুকের ভেতরে কাঁপুনি আরো বেড়ে গেল। তখন ঘরের ভেতর দিয়ে বললেন, হারু, ওরে বাবা হারু, আমি তোর মুনিব, হরিপদ তালুকদার, সত্যি বলছি বাবা। চালাকি হচ্ছে? আমি মনিবকে চিনিনি। ওরকম চেহারা নাকি ওরা? আর ওরকম হেরে গলাও না তার। এ তো নিমতলার আস্ত পিশাচ। গন্ডগোলটা একটু থেমেছে। সবাই পুলিশের প্রতীক্ষা করছে। হরিপদবাবুর গলা আবার শোনা গেল ভেতর থেকে, সত্যি বলছি, আমি হরিপদ তালুকদার। দোহাই তোমাদের, এখন পুলিশ টুলিশ ডেকো না। ও বাবা হারাদন, ওদের একটু বুঝিয়ে বল না বাবা, আমি তো তোর কর্তা বাবু রে। বলবো নাকি মশাই, বাবুর বাড়িতে এইটুকু বয়স থেকে কাজ করে আসছি। আমি কর্তা বাবুকে চিনি রে। থামুন, দারোগা বাবুকে আসতে দিন। বলতে বলতেই এসে গেলেন দারোগা বাবু। পেল্লাই গোপের ডগায় পাক খাইয়ে বললেন, ওই কোথায় ডাকাত? সবাই একসাথে বলে উঠল, স্যার। দারোগা বাবু হাত নেড়ে বলল, গিরিধর সিং, দরওয়াজা তোড়ো, জলদি তোড়ো। শুনেই হরিপদবাবু হামাগুড়ি দিয়ে খাটের তলায় ঢুকতে যাচ্ছেন, টাকের মধ্যে খাটের একটা ধার জোরে লেগে গেল। তিনি কুকিয়ে উঠলেন। প্রচণ্ড অবাক হয়ে দেখলেন পড়ে গেছেন শিশির ভেজা ঘাসে, এবং বকুলতলার সেই পাথরটাতে ঠোক্কর লেগেছে মাথায়। একটু কিন্তু জোরেই লেগেছে। এই সময় কেউ বলে উঠল, আহা, লাগলো নাকি? তাকিয়ে দেখল, দেখেই অবাক হরিপদ তালুকদার। এ তো সেই টাকালা লোকটা। মুখে দাড়িগোপের জঙ্গল, রোজ যে এই পাথরের আসনটা দখল করে বসে থাকে, আর যে কিছুক্ষণ আগে তাকে সর্বনাশের মুখে ফেলে দিচ্ছিল। লোকটা হাসতে হাসতে বলল, ওখানে বসলেই কিন্তু ঘুম পায়, বুঝলেন? হরিপদবাবু মনে মনে বললেন, বুঝেছি। তার মানে পাথরটা দখল করার জন্য ঘুমটা বরবাদ করে চারটে ওঠাটার শাস্তি তিনি পেয়েছেন। উঠে দাঁড়িয়ে বললেন, মশাইয়ের নাম কি? ভোম্বল বাবু? আগে না, আমার নাম হরিপদ চাকলাদার। শুনেই হরিপদবাবু হন হন করে কেটে পড়লেন। আর কখনো ওই ভুতুরে পার্কে এত ভোরে তিনি বেড়াতে আসবেন না। বাড়ির কাছাকাছি হতে হঠাৎ মনে হলো, নামটা কি হরিপদ চাকলাদার বলল না তালুকদার বলল? চাকলাদার না তালুকদার, তালুকদার না চাকলাদার? তালুকদার হলে বেটার ছেলে আমার মতনই বিপদে পড়তে পারে। এই ভেবে হরিপদ শেষে একটু খিক খিক করে এসে উঠল।